হেলাল হাফিজ এক নিভৃতচারী বরেণ্য কবির নাম। যে জলে আগুন জ্বলে, এই একটিমাত্র গ্রন্থ দিয়েই যিনি পেয়েছেন কিংবদন্তি তুল্য জনপ্রিয়তা। প্রেম আদ্রোহ তার কবিতায় পেয়েছে শিল্পিত সুষমা। বাংলা কবিতার সর্বাধিক পাঠক প্রিয় কবি হেলাল হাফিজকে নিয়েই আমাদের আজকের নানা রঙের দিনগুলি। আমি জন্মেছিলাম 1948 সনের 7ই অক্টোবর। আমার জন্মস্থানকে আমি বন বলে সম্বোধন করেছি আমার এক কবিতায়। সেই জন্মস্থান এবং কবিতাটির নাম হচ্ছে নেত্রকোনা। আমি জন্মেছিলাম নেত্রকোনা শহর থেকে এই 12-13 কিলোমিটার দূরে আমাদের যে গ্রামের বাড়ি, পৈতৃক গ্রামের বাড়ি বরতলি গ্রামে। আমার পিতার নাম খুরশেদ আলী তালুকদার এবং মাতার নাম কোকিলা খাতুন। আমার যখন 3 বছর বয়স, তখন আমি এবং আমার একমাত্র সহোদর অগ্রজ, এই 2 ভাইকে রেখে আমার মা পরলোক গমন করেন। পরে বেশ কিছুদিন পর আব্বা আবার দ্বিতীয় বিবাহ করেন। সেই তরফে আমার আছে আরও 2 ভাই এবং 3 বোন, অর্থাৎ আমরা 4 ভাই এবং 3 বোন। এই হচ্ছে আমার পারিবারিক কাঠামো। আমার শৈশব, কৈশোর নেত্রকোনার সেই স্নিগ্ধ মনোরম একটি ছিমছাম শহরে খুব নিরাপদেই কেটেছে বলবো। তবে অতটা আনন্দ ঘন ছিল না আমার সেই জীবন। যেহেতু খুব অল্প বয়সে মাতৃহীন হয়েছিলাম, তার নানা ধরনের প্রভাব আমার জীবনে পড়েছিল। আমি আমার পিতাকেই মা এবং বাবা এই দুটো চরিত্রেই ভেবেছি, কল্পনা করেছি। আমার সেই ব্যতিক্রমী শৈশব এবং কৈশোরে 2জন মানুষ আমাকে খুব বেশি প্রভাবিত করেছিলেন। তার একজন হলেন আমার জনক, আমার পিতা। আরেকজন হলেন সবিতা সেন নামে নেত্রকোনায় একজন স্কুল মিস্ট্রেস ছিলেন এবং খুব সুগায়িকা, বিদুষী এবং রূপসী নারী। এই নারীর মাঝে আমি একটি দ্বৈত সত্তা খুঁজে পেয়েছিলাম। প্রথমে তাকে আমি আমার মায়ের স্থলাভিষিক্ত করি। তাকে দেখলেই আমার মনে হতো এই তো আমার মা। কিন্তু বয়স যত বাড়তে লাগলো আমি যখন বয়স সন্ধিকালে পৌঁছলাম, আমার এক ধরনের প্রেমানুভূতিও তৈরি হয়েছে তাকে ঘিরে। মাতৃহীনতার বেদনা এবং এই সবিতা মিস্ট্রেসের এই দ্বৈত ভূমিকা, সেটা কিছুটা আমার কল্পনায়, কিছুটা বাস্তবে। এই দুটোর মিশেলে আমি আসলে যোগ্য হয়ে উঠেছি। কৈশোর এবং প্রথম যৌবনে আসলে আমি মূলত ছিলাম খেলাধুলার মানুষ। ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, এমনকি ওই রকম একটি মফস্বল শহরে আমি সেই সময়ে লন টেনিস খেলা শিখেছি। খেলাধুলা আমার এত প্রিয় ছিল, কিন্তু প্রথম যৌবনে এসে ওই যে মাতৃহীনতার বেদনা, যেটা আমি আগে অতটা অনুভব করতে পারিনি, বুঝতে পারিনি, সেই বেদনা এতটাই প্রকট হলো, এতটাই আমাকে মানে আলোড়িত করলো, আন্দোলিত করলো এবং অসম্ভব প্রভাবিত করলো যে আমি দেখলাম খেলাধুলা দিয়ে আমার আর এই বেদনা প্রশমিত হচ্ছে না। তখন আমি এক কবিতায় সুইচ ওভার করলাম।
প্রাইমারি এবং স্কুল জীবন সেটা ছিল নেত্রকোনায় দত্ত হাই স্কুল, খুব বিখ্যাত স্কুল নেত্রকোনার দত্ত হাই স্কুল। সেখান থেকে আমি 1965 সনে এসএসসি পাশ করি এবং নেত্রকোনা কলেজে আইএসসিতে ভর্তি হই। সেখানে 2 বছর পরে তারপর 1967 সনে আইএসসি পাশ করে আমি 67-68 শিক্ষাবর্ষে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি আমার জীবনের একেবারে টকবগে যৌবনের 8টি বছর কাটিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এই কলাভবনে। তখন তো বাংলা বিভাগ একেবারে মানে তারকা খচিত সব শিক্ষক, সেখানে সব দিকপালরা তখন এই বাংলা বিভাগের শিক্ষক। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 1969-এর গণ অভ্যুত্থানের সময় যে কবিতা লিখে আমি রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলাম, সেই নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা ইকবাল হল, এই বিশ্ববিদ্যালয়ের এই কলাভবন এবং গ্রন্থাগারের পাশে শরীফ মিয়ার ক্যান্টিন নামে একটা ক্যান্টিন ছিল, এবং নিউ মার্কেটে, এই কয়েকটা জায়গায় এই কিন্তু আমার এই কবিতাটা আমার রচিত। ছাত্রত্ব থাকতে থাকতেই আমি দৈনিক পূর্বদেশে সাংবাদিকতা জীবন শুরু করি এবং সেই চাকরিও হয়েছিল এই কবিতার সুবাদেই। 72 সনে আমরা দিলাম সাবসিডিয়ারি, দিয়ে 73 সনে অনার্স। আমি তো পূর্বদেশে জয়েন করে গেলাম, জয়েন করে সাংবাদিকতার জীবন শুরু করলাম। তারপর আর আমার পড়াশোনা হয়নি, আমার বিঘ্নিত হয়েছে পড়াশোনা। এখানেই আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের সমাপ্তি। আমার বিশ্ববিদ্যালয় জীবনের আবাসিক হল ছিল তৎকালীন ইকবাল হল, এখন যেটা সার্জেন্ট জহুরুল হক হল। তো এই হল আমার জীবনে অসম্ভব প্রভাব ফেলেছে 3টি কারণে। তার প্রথম কারণ হচ্ছে আমার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি, এটার চূড়ান্ত যে রূপ কবিতাটির এখন যেটা আছে বইয়ে, এটা কিন্তু এই হলে বসে রচিত। নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটির জন্যে এই হলে 4 বছরের পরিবর্তে 8 বছর থাকতে পেরেছিলাম। দ্বিতীয় কারণটি হচ্ছে 1971 সনে এই যে আমার বাম পাশে একদম আমার হাতের কাছেই 216 নম্বর রুম, আমি এই রুমে 25শে মার্চ রাতেও এই রুমে আমি ছিলাম। আমরা প্রায় 25 থেকে 30 জন ছেলে তখন হলে ছিলাম 25শে মার্চ রাতে। যেহেতু তখন রান্নাঘর বন্ধ ছিল, তো আমি খাবারের জন্যে বাইরে গিয়েছিলাম একটা হোটেলে খাবারের জন্য। এই খাবার খেয়ে আমি ফজলুল হক হলে আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেই জন্য, এবং ওখানে আমরা আড্ডা মারতে মারতে গোলাগুলি শুরু হয়ে গেল। আমি আর এই হলে ফিরতে পারিনি, সেই জন্য আজকে এখন পর্যন্ত আমি জীবিত। এই সব কারণে এই হল আমার জীবনে অসম্ভব প্রভাব ফেলেছে এবং আমি যতদিন জীবিত থাকব এই হলের কথা বিস্মরণ করা মানে ভুলে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব। আমি 17 বছর কবিতা লেখার পর আমার প্রথম বই যে জলে আগুন জ্বলে প্রকাশ করেছিলাম। 1986 সনে বইমেলায় এই বইটি প্রথম প্রকাশিত হয় এবং প্রায় সবাই এক বাক্যে স্বীকার করবেন নিশ্চয়ই, কোনো কবিতার বই এত পাঠকপ্রিয়তা পায়, এত জনপ্রিয় হয়, এটা যে জলে আগুন জ্বলের আগে বোধ হয় আর কোনো কাব্যগ্রন্থের বেলায় এমনটা হয়নি। বইটি 1986 সনের বইমেলাতেই একাধিক সংস্করণ প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত এটার 25তম সংস্করণ, বৈধ সংস্করণ
তার মানে এটা পাইরেসিও হয়েছে অসংখ্য। সমগ্র বাংলা সাহিত্যে এর কোনো কাব্যগ্রন্থের এরকম জনপ্রিয়তার নজির আছে বলে আমার মনে হয় জানা নেই। আমি আনন্দ পাই এই ভেবে যে আমার পরের একাধিক প্রজন্ম এই বইটিকে তাদের বুকে স্থান দিয়েছে, তাদের মনে এবং মগজে স্থান দিয়েছে। একজন কবির এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আমি যদিও দ্রোহের কবিতা লিখেই প্রথম তারকা খ্যাতি পেয়েছিলাম, সেই যে ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু পরবর্তীকালে নিয়তি আমাকে এই দ্রোহ থেকে একটু সরিয়ে আরেক ধরনের দ্রোহের কাছে পৌঁছে দিল। সেই দ্রোহের নাম প্রেম, সেই দ্রোহের নাম ভালোবাসা, সেই দ্রোহের নাম বিরহ, বিচ্ছেদ। আমার অনেক প্রেমের কবিতায়, অনেক বিরহের কবিতায় মানুষের মনে গেঁথে আছে, আমি বুঝতে পারি। আমার কবিতায় তো নারী এসেছে অনেকবার, একেবারে নাম উল্লেখ করেও অনেক কবিতায় আমার নারীর নাম আছে, যেমন সবিতা মিস্ট্রেস, যেমন রানা, যেমন হেলেন, যেমন হিরণবালা। এরা কিন্তু প্রত্যেকেই আমার জীবনের অভিজ্ঞতা লব্ধ চরিত্র। এই নারী চরিত্রগুলো আমাকে অসাধারণ কিছু কবিতা লিখতে প্রণোদনা দিয়েছে, প্ররোচিত করেছে। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালের তাল পাখাটা খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বাণে, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি। নষ্ট ফুলের পরাগ মেখে ৫ দুপুরে নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটা আর নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। আমি যখন লেখালেখি শুরু করি, ঢাকাতে যখন আসলাম ১৯৬৭ সনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমার প্রথম আড্ডা হলো বিউটি বোর্ডিংয়ে। সেই সময়কার সব বিখ্যাত কবি, সাহিত্যিকরা, চিত্রশিল্পীরা পুরনো ঢাকার বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিতেন। সেখানে আমার সঙ্গে পরিচয় হয়েছে শহীদ কাদরীর, পরিচয় হয়েছে সৈয়দ শামসুল হকের, পরিচয় হয়েছে শামসুর রহমানের সঙ্গে। নির্মলেন্দু গুণের সঙ্গে আমার আগেই পরিচয় ছিল, যেহেতু আমাদের বাড়ি নেত্রকোনা, একই জায়গায়। তারপরে আমার আড্ডা, সবচেয়ে বেশি আড্ডার জীবন কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, গ্রন্থাগার,
সেই গ্রন্থাগারের পাশে একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল, ছাপড়া রেস্টুরেন্ট। সেটার মালিক ছিলেন শরীফ ভাই, শরীফ মিয়ার ক্যান্টিন নামে সেটা খুব পরিচিত ছিল। এই শরীফ মিয়ার ক্যান্টিনে আমরা এই নির্মলেন্দু গুণ, আবুল হাসান, আমি, শহীদ কাদরি মাঝে মাঝে আসতেন, মান্নান সৈয়দ মাঝে মাঝে আসতেন, শিকদার আমিনুল হক আসতেন। এরকম মানে যারা প্রতিষ্ঠিত এবং নবীন কবি সাহিত্যিক প্রত্যেকেই এখানে আড্ডা দিতেন। আমি যেহেতু হলে থাকতাম, হলে আমার সিট ছিল, তো ফলে গুণ এবং হাসান প্রায়শই রাত্রি যাপন করতেন আমার রুমে। তো আমার রুমমেট তার সিট ছেড়ে অন্য রুমে চলে যেত। আমরা তিনজন কোনো দিন প্রকৃতস্থ, কোনো দিন অব্যবস্থিত চিত্তে আমাদের রজনী কেটেছে, কিংবা নির্ঘুম কেটেছে আমাদের নিশীথ। 86 সনে আমার যখন যে জ্বলে আগুন জ্বলে বেরোলো, তারপর থেকে তো আমি একেবারেই এক ধরনের একটা নির্বাসিত জীবন, স্বেচ্ছা নির্বাসন গ্রহণ করেছি। অর্থাৎ গত 26-27 বছর আমাকে লোকালয়ে খুব কম মানুষই দেখেছেন। আমি একেবারেই নিভৃতে নির্জনে আমার জীবন অতিবাহিত করি। এখন তো আমি একটা হোটেলে থাকি, সেই কক্ষে আমি যখন প্রেস ক্লাব থেকে রাতে ফিরি, আমার এই পরিণত বয়সে, এই পরন্ত বেলায় এসে এই নিঃসঙ্গতা এখন আর আনন্দ দেয় না, এক ধরনের পীড়াই দেয় বলতে হবে। আমি এটা এক ধরনের অস্বস্তি তৈরি করেছে আমার মনে। এই আমার প্রাণ প্রিয় প্রেস ক্লাব আমার যাপিত জীবনের একমাত্র গৃহ। আশ্চর্যের বিষয়, 1972 সনে আমি যখন তৎকালীন দৈনিক পূর্বদেশে সাহিত্য সম্পাদক হিসাবে যোগদান করি, তখনও আমার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ হয়নি, ছাত্রত্ব শেষ হয়নি। ওই 72 সন থেকেই আমি প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, এবং এই দীর্ঘ প্রায় 44-45 বছর আমি 3 বেলায় এই প্রেস ক্লাবে আমার আহার গ্রহণ করি। আমি যখন প্রেস ক্লাবে ঢুকি, আমার মনে হয় যেন আমি আমার গৃহে প্রবেশ করলাম। আবার রাতের খাবার খেয়ে বের হয়ে যাই আমার যেখানে ডেরা, যেখানে আমি থাকি, তখন মনে হয় আমি আমার গৃহ ত্যাগ করে একটা ঘরহীন ঘরে রওনা দিয়েছি। এই প্রেস ক্লাব আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে মমতায়, স্নেহে, মায়ায়, এবং আমার যে এখন পর্যন্ত একমাত্র কাব্যগ্রন্থ যে জ্বলে আগুন জ্বলে, তারও পাণ্ডুলিপি কিন্তু এই প্রেস ক্লাব লাইব্রেরিতে বসে তৈরি করা। অর্থাৎ আমার ব্যক্তি জীবন এবং সাংবাদিক জীবন এবং শিল্প সাহিত্যের কবিতার জীবন পুরোটার মধ্যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে এই প্রেস ক্লাব। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে মানুষের ভালোবাসা। সেটা আমি কানায় কানায় আমার জীবন ভরে দিয়েছে সেই ভালোবাসা। আর আনুষ্ঠানিক বেসরকারি পুরস্কার আমি অনেক পেয়েছি। যেমন আমার বইটা যখন বেরোলো 86 সনে, প্রথমেই আমি যশোর সাহিত্য পরিষদ পুরস্কার পাই। তারপর ময়মনসিংহে
পেলাম ময়মনসিংহ সাহিত্য পরিষদের আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার। তারপর নেত্রকোনায় পেলাম খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার। এরকম বিভিন্ন জায়গায় অনেক বেসরকারি পুরস্কার আমি পেয়েছি। আর এক ধরনের রাষ্ট্রীয় সম্মান যাকে বলা যায় সেটা পেয়েছি আমি 2013-তে, বাংলা একাডেমি পুরস্কার। আমি আগেই উল্লেখ করেছি যে এক ধরনের তৃপ্তি আমি পেয়েছি মানুষের কাছে, অকৃত্রিম সেই ভালোবাসা, যার এটা অপরিশোধ্য ঋণ। এই ঋণ কখনোই শোধ করা যাবে না। এই যে অমূল্য মানব জীবন আমি বা আমরা পেলাম, এর যেন সদ্ব্যবহার হয়, এটা যেন কোনো ক্রমেই ভুল পথে পরিচালিত না হয় এই জীবন, এবং অপব্যয় না হয়, সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। এই পরন্ত বেলায় দাঁড়িয়ে আজ আমার মনে হচ্ছে, হ্যাঁ, অনেক কিছু হয়তো করতে পারিনি, অনেক কিছু পাইনি, আবার পেয়েছিও অনেক। কত কিছু যে পেয়েছি, কতটুকুন যে পেয়েছি, এর কোনো হিসেব নেই। সুতরাং শুধু আহাজারি না করে, হাহাকার না করে, প্রাপ্তির কথাটাও আমাদের একটু মনে এবং মগজে রাখতে হবে। আসলে কোনো প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয়, এই কথাটা মনে রাখতে হবে।